আমায় ক্ষমা করো মামি। সেদিন বাসায় ফেরার উদ্দেশ্য ছিল এই ব্যাপারে তোমাদের জানানো, কিন্তু বাসায় থাকার সুযোগ আর তোমাদের ভালোবাসা পাওয়ার লোভে আমি কথাটা ভুলেই বসলাম। আমি তোর মামাকে বুঝাবো। এই বলে মামি বসার ঘরে এসে দাঁড়ালেন। বললেন, আমরা আপনাদের পরে জানাচ্ছি, আপাতত আমাদের বাসার পরিস্থিতির ঠান্ডা হওয়ার সুযোগ দিন। ভদ্রমহিলার নম্র গলা শুনে তরির বাবা আর কথা বাড়ালেন না। মিঠু আর ঝামেলা করলো না, চুপচাপ উঠে পড়ল। সন্ধ্যার পর এ নিয়ে সুহার মামি স্বামীকে অনেকক্ষণ বুঝিয়ে বিয়েতে রাজি করাতে সক্ষম হলেন। শেষে খালেকুজ্জামান ভেবে দেখলেন, সুহা এতদিন পর বাড়ি আসার মানুষ আড়ালে নানান কটূক্তি করছে। বিয়েটা দিতে পারলে হয়তো তাদের মুখ বন্ধ করা যাবে। মামি সুহাকে ডেকে নিয়ে খবরখানা দিলেন। রাত খুব বেশি হয়নি, ঘড়ির কাঁটা সবে 11টার ঘর পেরিয়েছে। মুঠোফোন বেজে উঠল সুহার, সাথে সাথেই ফোন তুলল না, ইচ্ছে করেই দেরি করলো। কয়েকবার রিং হওয়ার পর ফোন কানে চাপলো। ওপাশ থেকে চাপার রাগী স্বর শোনা গেল। ফোন ধরেননি কেন এতক্ষণ? নাকি মামা মামি বিয়ে আমাকে দেওয়া কথা ভুলে বসলেন? সুহার ঠোঁটে চাপা হাসি। কোনো জবাব দিল না। তার নিশ্চুপ থাকা মিঠুকে আরো রাগিয়ে দিল। আমার কাছ থেকে নিজেকে এক বিন্দু দূরে সরানোর চেষ্টা করে দেখুন, আমি সব লন্ডভন্ড করে দেব সুহা। সুহা হাসি চেপে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। শক্ত গলায় বলল, কি করবেন আপনি? বিয়ে করব? হ্যাঁ, বাকিটা তো সেদিন বললামই, আবার শুনতে চান? সুহা বিব্রত হলো, কোনোভাবে আওড়ালো। অভদ্রলোক। মিঠু বলল, আপনার কাছে 1000বার অভদ্র হতে রাজি আছি, শুধু একবার হ্যাঁ বলে দেখুন। দেখুন, আমি মামার কথার অবাধ্য হতে পারবো না। মেজাজ চড়ে গেল মিঠুর। মামার কথার অবাধ্য হতে পারবেন না, তবে আমায় বিয়ে করবেন কথা দিয়েছিলেন কেন? আপনি কি ভেবেছেন আপনার মামা আমাকে বাধা দিতে পারবে? ওনার সামনে দিয়ে আপনাকে তুলে নিয়ে আসবো। আমি চাই সব সুষ্ঠুভাবে হোক, নয়তো আপনার মামার কথার পরও আমি করতাম না। আর রাগানো ঠিক হবে না ভেবে সুহা মিয়ে যাওয়া স্বরে বলল, মামা কাল আপনার বাবাকে আসতে বলেছেন। মিঠু থেমে গেল। কিয়দংশ সময় নীরব থেকে অধর প্রসারিত হলো। তির্যক হেসে বলল, বাহ, মামা শ্বশুরের বুদ্ধি হয়েছে দেখছি, তবে আর দেরি কিসের? সুহার সাড়া না পেয়ে মিঠু কোমল স্বরে ডাকলো। মাদকতা। চোখ খিচে বন্ধ করে নিল সুহা। মিঠু বলে গেল, শুনছেন মাদকতা? কেন এত নেশা ধরালেন? এর শাস্তি স্বরূপ সারা জীবন আমার দায়িত্ব নিতে হবে। আমার বুকের খাঁচায় বন্দি দশা বরণ করে নিতে হবে আপনাকে। সুহা মৃদু স্বরে বলল, আমি দায়িত্ব নিতে জানি না। আমি শিখিয়ে দেব, কথা দিচ্ছি। আমার প্রশস্ত বুক হবে আপনার স্বস্তির জায়গা। সুহা মনে মনে আওড়ালো, আমার বিশ্বাসটুকু আপনাকে দিলাম, যত্নে রাখবেন। অরুর ভীষণ মন খারাপ। সবকিছুর মাঝে সে মনে রেখেছে রামের চলে যাওয়ার কথা। আর মাত্র একদিন, তারপরে রামে আবার ফিরে যাবে। অরুর দৃষ্টি নিবদ্ধ একটু দূরে দাঁড়িয়ে থাকা রামের ওপর। সে কানে ফোন চেপে কারোর সাথে জরুরি আলাপে ব্যস্ত। অরু ধীর পায়ে এগিয়ে গেল, দুহাতে পেছন থেকে রামিকে জড়িয়ে ধরে পিঠে মাথা ঠেকিয়ে রাখলো। কান থেকে ফোন সরালো না রামি। কথা বলার মাঝেই অরুর হাত ছাড়িয়ে দিয়ে তাকে সামনে টেনে আনলো। বুকের সাথে আগলের ধরতেই অরু বুকে মাথা মিশিয়ে দিল। অরুর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে রামি। অরু জড়সড় হয়ে বুকে মিশে রইল। কথা শেষ করে ফোন পকেটে পুরে নিল রামি। নরম স্বরে অরুকে বলল, ঠান্ডা লেগেছে? অরু দুপাশে মাথা নাড়িয়ে না জানালো। অরুর মাথায় চিবুক ঠেকিয়ে রামি আদুরে স্বরে বলল, কি হয়েছে? অরু কাতর স্বরে বলল, কাল না গেলে হয় না? রামি হাসলো, বলল, কদিনেরই তো ব্যাপার, আবার তো চলে আসবো। অরু মাথা তুলে তাকালো। তার চোখে স্পষ্ট পানি চিকচিক করছে। ঢোক গিলে বলল, কদিন? কতগুলো দিন তোমার হিসেব আছে? রামি হেসে বলল, তুই তো আমায় সহ্যই করতে পারিস না, তাহলে আমি থাকবো কেন? অরু ছলছল চোখে তাকিয়ে রইল। রামি তপ্ত শ্বাস ছেড়ে দুহাতে অরুর মুখ আজলা করে তুলল।
ললাটে উষ্ণ অষ্টজোড়া চেপে ধরে রাখলো অনেকক্ষণ। অতঃপর চোখের পাতায় ঠোঁট ছোয়ালো। অরু দুহাতে আঁকড়ে ধরল রামির গলা। রামি বলল, মন খারাপ করে থাকবি না, তোকে এমন দেখতে আমার ভালো লাগে না। আচ্ছা বলতো, এবার গেলে তোর জন্য কি কি নিয়ে আসবো? আমার তুমি হলেই চলবে। রামি নিঃশব্দে হেসে বলল, আমি তো তোরই আছি, আমি ছাড়া আর কি লাগবে? তোমাকেই লাগবে। রামি অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নেড়ে বলল, তোকে দেখছি পকেটে পুড়িয়ে নিয়ে যেতে হবে। অরু মোহাবিষ্ট কণ্ঠে বলল, নিয়ে যাও না। রামি চলে গিয়েছে আজ 2 দিন হলো। মিঠু পুরো দমে কাজে লেগেছে। নমিনেশন পেপার হাতে পেতেই তার ব্যস্ততা বাড়ল। একসাথে দুটো নমিনেশন, বলতেই হয় তার ভাগ্য সুপ্রসন্ন। আজকাল সুহার সাথে খুব একটা আলাপ হয় না। বেশ রাত করে ক্লান্ত ভঙ্গিতে বাড়ি ফেরে। ততক্ষণে হয়তো সুহা ঘুমিয়ে পড়ে, আর কল দেওয়া হয় না। ভোরের আলো ফোটার পরই আবার বেরিয়ে পড়ে সে। গোসল সেরে শরীরে শার্ট চাপিয়ে বের হলো মিঠু। অরু বাবার সাথে নাস্তা করতে বসেছে। মিঠু হাতা গুটিয়ে এসে অরুর পাশে বসলো। চুপচাপ অরু নাস্তা এগিয়ে দিল তার দিকে। খাওয়ার মুখে তুলে চিবানোর পরে বাবা গলা খাকারি দিলেন। গম্ভীর মুখে বললেন, আমি সুহার মামার সাথে কথা বলে এসেছি। মিঠু খেতে খেতে মনোযোগ দিয়ে বাবার কথা শুনল। মুখের খাবার গলাধকরণ করে বললেন, কি বলেছেন তিনি? ওনারা বিয়ের ব্যাপারে দ্রুত এগোতে চাচ্ছেন। মিঠু দুর্বোধ্য হাসল। ওপরের নিচেকে বেশ স্বাভাবিক করে বলল, এত দ্রুত মত পরিবর্তন কিভাবে? সব যেহেতু আগে থেকেই রেডি, হলে আর দেরি করতে চাইছেন না তিনি। মিঠু নিশ্চিত স্বরে বলল, আমার জন্য ঝামেলা হয়ে যাবে, জানোই তো এখন প্রেশারের মধ্যে আছি। 3 দিনেরই তো ব্যাপার, ম্যানেজ করতে পারবি? আর বাদ বাকি আয়োজন দিক আমি সামলে নেব। দেখছি কি করা যায়। বাবা রয়ে শুয়ে বললেন, আমি আরো একটা কথা চিন্তা করেছি। সেটা কি? বাবা অরুর দিকে এক ঝলক তাকিয়ে মিঠুর দিকে ফিরলেন। বললেন, সাথে অরুর আর রামিমের বিয়ের অনুষ্ঠানটাও সেরে ফেলবো। এতক্ষণ চুপচাপ বাবা আর ভাইয়ের কথা শুনলেও এবার খানিকটা লজ্জা পেল অরু। কথা না বলে দ্রুত খাবার গিলে উঠে পড়ল। মিঠু অরুর যাওয়ার পানে তাকিয়ে বলল, এত দ্রুত ওরুকে বিদায় করতে চাইছো কেন? বিদায় কোথায়, অরু তো আসা যাওয়া করছেই, যখন যেখানে ইচ্ছে থাকবে। যদিও অনুষ্ঠান করার কথা ছিল অনেক পরে, কিন্তু এখন করে নিলে মন্দ হয় না। আমি বেআইনের সাথে কথা বলে দেখব, পরে যদি তারা অনুষ্ঠান করতে চায় তো আবার করতে পারবে। আমার শরীরটাও দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কবে না মৃত্যু এসে দরজায় করা না রে। মিঠুর ভেতরটা ছট করে উঠল। মা মারা যাওয়ার আগে সে অন্যদের দেখে নিজেই নিজেকে বলতো, মা বা বাবা দুজনের কারো কিছু হলে সে বোধহয় খুব একটা কষ্ট পাবে না, বরং তার জীবন আনন্দে কাটবে। মা বাড়ি গেলে বকাঝকা করবে না, কোনো অন্যায় করলে বাবা শাসন করবেন না। কিন্তু ছোট মিঠুর ধারণা ভুল প্রমাণিত হলো। মা মারা যাওয়ার পর জীবনটা অন্ধকারে তলিয়ে যেতে লাগলো। মাকে মিস করতে লাগলো প্রতিনিয়ত। এখন বাবার কিছু হয়ে গেলে সে নিঃস্ব হয়ে যাবে। কখনো কোথাও মারামারি গোলাগুলি হলেই বাবা পাগলের মতো হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়েন। রাত দিন মানেন না, যতই রাত হোক। ছেলে নিরাপদে আছে কিনা তা না জানা পর্যন্ত ক্ষান্ত হন না তিনি। মিঠু মাঝে মাঝেই বাবাকে মেজাজ গরম করে কড়া কথা শোনায়। আমি নিজেকে সামলে রাখি, তুমি এই শরীরে কেন বের হও? যদি তোমার কিছু হয়ে যায়, আমার উপর ক্ষোভ মেটাতে যে কোনো দিক থেকে তোমাকে আক্রমণ করতে পারে। এরপর থেকে তুমি আর মারামারি হলে ছুটে আসবে না। বাবা মিঠুর কথা শোনেন, এক কান দিয়ে প্রবেশ করে তো অন্য কান দিয়ে বের করে দেন। পরের বার ঠিকই আবার ছুটে যান। মিঠু এখন মস্তিষ্ক সজাগ রাখে। মারামারি হলে সে দুজনকে ঠিক করে রাখে, বাবাকে সেফ জেনে রাখতে। বাবার ঈষৎ হলদেটে চোখের দিকে তাকালো মিঠু। আগের মতো সতেজ নেই কিছুই, নিস্তেজ, নিভু নিভু একজোড়া চোখ। গভীর চোখে বাবাকে পর্যবেক্ষণ করে কোমল স্বরে বলল, তোমার কিছু হবে না বাবা, তোমাকে আরো অনেক বছর বাঁচতে হবে। আমাদের জন্য বাঁচবে,
ছেলে সচরাচর এতটা নরম হয়ে কথা বলে না। বাবা নিজেও একটা ধাক্কা খেলেন, পরপরই আবেগী হয়ে গেলেন। চোখ ভিজে এলো। মিঠু স্পষ্ট টের পেল বাবার চোখে মূল্যবান অশ্রু। মুহূর্তেই কঠিন হয়ে বলল, নিজের দিকে খেয়াল দাও, এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিও, আমি বের হচ্ছি। মিঠু বেরিয়ে গেল। বাবা উঠে মাহমুদের বাসার দিকে পা বাড়ালেন। আয়েশা সুলতানার সাথে বিয়ে সম্পর্কে আলাপ আলোচনা করা প্রয়োজন। আজ সূর্য তেজহীন, ঠান্ডার পরিমাণ অন্য দিনের তুলনায় বেশি। গায়ে চাদর জড়িয়ে কাঁধে ব্যাগ চেপে অফিস থেকে বের হলো সুহা। আকস্মিক হাতে কোনো শক্ত হাতের ছোঁয়া পেয়ে চমকে উঠল। হাত থেকে দৃষ্টি সরিয়ে মুখাবয়ব দেখার চেষ্টা করতেই এক সুশ্রী সৌষ্ঠব পুরুষ নজরে পড়ল। কিছু বলার পূর্বেই হাত ধরে সামনে এগিয়ে গেল মিঠু। সুহার পা জোড়া চলছে, কিন্তু চোখ জোড়া স্থির। এক ধ্যানে তাকিয়ে রইল মিঠুর মুখ পানে। গাড়ির কাছে এসে থামতেই মিঠু সুহার দিকে ঘুরে তাকালো, চোখ দিয়ে ইশারা করলো ভেতরে ঢুকে বসতে। সুহা এখনো তাকিয়ে আছে। মিঠু চাপা হাসলো। মাথা ঝুঁকিয়ে খানিক দূরত্ব রেখে দাঁড়ালো মিঠু। ফিসফিস করে বলল, আমাকে এত ভালো লাগে, চলুন আজই বিয়ে করে ফেলি, তখন যত ইচ্ছে দেখতে পারবেন। সুহার ঘোর কাটলো। থতমত খেয়ে দৃষ্টি লুকানোর চেষ্টা করে তড়িঘড়ি করে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? মিঠুর ঠোঁটে নিটল হাসি। রগড় করে বলল, খুন করতে নিয়ে যাচ্ছি। সুহা গায়ে মাখল না, চোখ মুখ অন্ধকার করে বলল, আমি এখন বাসায় যাব। যাবেন, আমি যখন বলবো তখন। বলেই গাড়ির দরজা খুলে দিল মিঠু। সুহা অভিমানে মুখ ঘুরিয়ে নিল। এতদিন কোনো খবর না নিয়ে এখন এসেছে প্রেম দেখাতে। পুরুষ মানুষ সহজে পেয়ে গেলে তার শখের নারীকেও কদর করতে ভুলে যায়। সে আমারই আছে ভেবে এক মুঠো প্রেম বাড়িয়ে দিতে ভুলে যায়। অথচ তার অবহেলায় অপর প্রান্তের মানুষটি যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় সে খেয়াল রাখে না। মিঠু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উঠে বসুন, আজকের বিকেল শুধুই আপনার। সুহা দূরে সরে দাঁড়ালো। মিঠু দৃষ্টি ক্ষীণ করে বলল, আমি কি চলে যাব? অনেক কষ্ট করে সময় বের করেছি, আবার কাজে লেগে পড়লে এক সপ্তাহেও দেখা পাবেন না আমার। সুহার রাগে ফোঁস করে গাড়িতে চড়ে বসলো। মিঠু হেসে ফেলল নিঃশব্দে। দরজা আটকে নিজেও ঘুরে এসে ড্রাইভিং সিটে বসলো। সারা রাস্তা সুহা গোমরা মুখে বসে রইল। গাড়ি এসে থামলো কোলাহলহীন একটি জায়গায়। মিঠু নেমে হেঁটে এগিয়ে গেল লেকের ধারে। সুহা চুপচাপ গাড়িতে বসে রইল। অনেকটা সময় পর মিঠুকে আসতে না দেখে সেও নেমে পড়ল। ছোট ছোট কদম ফেলে মিঠুর পাশে এসে দাঁড়ালো। মিঠু ঘাড় না ঘুরিয়েই বলল, এই কাজটা করতে এতক্ষণ ভাবতে হয়েছে? সুহা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার অভিমান দেখে হাসল মিঠু। কৈফিয়তের সুরে বলল, আমি ব্যস্ত ছিলাম, অনেক রাত করে বাসায় ফিরতে হয়, ততক্ষণে আপনি হয়তো ঘুমিয়ে পড়েন, তা ভেবেই আর কল দেওয়া হয় না। সুহা গমগমে স্বরে বলল, আমি কি কৈফিয়ত চেয়েছি নাকি? মিঠু পকেট হাতড়ালো। কচমচে আওয়াজ সৃষ্টি হলো। সুহা কৌতূহলী চোখে তাকিয়ে রইল পকেটের দিকে। মিঠু কিছু একটা বের করলো, বাদামের প্যাকেট। সুহার হাতে ধরিয়ে দিল। সুহা বোকার মতো চেয়ে থেকে বলল, কি করব? খোসা ছাড়িয়ে দিন। সুহার রাগ হলো। নাক ফুলিয়ে ফোঁস করে শ্বাস নিল। কপট রাগ দেখিয়ে বলল, খোসা ছাড়ানোর দায়িত্ব প্রেমিকের। প্রেমিকা কেন খোসা ছাড়াবে? নিন, আপনার বাদাম আপনিই খোসা ছাড়ান। মিঠু মিটি মিটি হাসলো। কয়েক কদম এগিয়ে গেল সুহার দিকে। ভরকে গেল সুহা। 2 কদম পেছালো সে। মিঠু ওপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরলো। পরক্ষণে ফিসফিস কণ্ঠে বলল, আপনি আমার প্রেমিকা? শিউরে উঠল সুহা। চোখ পলক ঝাপটালো ঘন ঘন। মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। মিঠু মন্থর কণ্ঠে বলল, একদিন কি বলেছিলেন মনে আছে? আমি আপনার প্রেমিক হলেও আপনি নাকি আমার প্রেমিকা নন। অথচ আজ সে আপনি নিজ মুখে নিজেকে আমার প্রেমিকা দাবি করছেন। শুনুন মাদকতা, আপনি আমার প্রেমিকা নন, অর্ধাঙ্গিনী হয়ে যান। সুহা অস্থির হয়ে উঠল। বলল, আপনি আমায় কিসের জন্য ভালোবাসেন? মিঠুর কণ্ঠে ধীরে ধীরে আরো গভীর হলো। ভালোবাসতে কোনো কারণ লাগে না। আমি আপনাকে ভালোবাসি একজন অভদ্র প্রেমিকের মতো, যে আপনার দেহ মন দুটোই চাই। আমি আবারও বলছি, আমি ভীষণ অভদ্র,
কেবল আপনার মনটা ভালোবেসে দেবদাস হয়ে আপনাকে অন্যের বুকে দেখতে পারার মতো প্রেমিক আমি নই। আপনার মন দেহ সবটাই আমার, কেবল বৈধতা পাওয়ার অপেক্ষায়। লজ্জায় সুহার কান গরম হয়ে উঠল, গাল দুটো ক্রমশ ফুলে আরক্তিম হয়ে উঠছে। এত ঠোঁট কাটা স্বভাবের মানুষ হয়? তার তো লাজ লজ্জা আছে, মানুষটা কি বোঝে না? নত হয়ে থাকা দৃষ্টি পড়ল লেকের টলটলে জলে। তাদের দুজনের অবয়ব পানিতে ফুটে উঠেছে, মাঝে একটুখানি দূরত্ব। এই দূরত্বটুকু পছন্দ হলো না সুহার, মনে মনে হিংসা হলো। তবে নিজ থেকে দূরত্ব ঘুচিয়ে দেওয়ার মতো সাহস তার নেই, জড়তা কাজ করে। মিঠু কি কিছু বুঝতে পারলো? দূরত্ব ঘুচিয়ে মুঠোয় সুহার হাত বন্দি করে নিল। দুজনের বাহুর সাথে বাহু ঘেঁষে গেল। মিঠু জলের দিকে তাকিয়ে বলল, দেখুন, পানিতে একজোড়া শালিকের প্রতিচ্ছবি। অরূপ খাওয়া, ঘুম, পড়াশোনা বাদ দিয়ে রামের বিরহে দিন কাটাচ্ছে। চায়ের কাপে ঠোঁট ভিজিয়ে চোখ মুখ কুঁচকে ফেললো। কেমন তিক্ত স্বাদ, অথচ চায়ের স্বাদ প্রতিদিনের মতো একই। বারান্দায় উদাসী ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে অরুর মনে হলো যদি রামের ঠোঁটের ছোঁয়া থাকতো তবে এই তিক্ত চায়ের স্বাদও অমৃত মনে হতো। এখন রামের সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, কিন্তু এখন ডিউটিতে আছে রামি। অরু গালে হাত দিয়ে বসে রইল। রামি ইউনিফর্ম পরে ডিউটি শেষ করে বের হতে নিতেই এয়ার হোস্টেস লিয়া ওর হাতে একটা কাগজ গুজে দিল। মিঠু মেয়েটার চাহনি দেখেই বুঝতে পেরেছে অনেক কিছু। তা থামিয়ে ডাকলো, মিঠু। মিস। রিনরিনি মিষ্টি কণ্ঠ শোনা গেল। লিয়া চৌধুরী। রামি হাতের কাগজটি খুলে দেখার প্রয়োজন মনে করলো না, হাত থেকে ফেলে দিয়ে লিয়ার দিকে তাকিয়ে বলল, আমার ছোট্ট ঝগড়টে একটা বউ আছে, তাকে আমি ভীষণ ভালোবাসি। বলেই রামি হেসে চলে গেল। কথাগুলো বলার সময় তার চোখ মুখ প্রফুল্ল ছিল। লিয়া মেয়েটা অপমানিত বোধ করলো। ব্যাপারটা অস্বাভাবিকভাবে বললেই হতো, কাগজটি এভাবে ফেলে দেওয়ায় তার ইগো হার্ট হলো। অথচ কত ছেলে তার পেছনে পড়ে আছে যারা আমাদের পাত্তা দেয় না, আমরা তাদের পেছনেই পড়ে থাকি। ইউনিফর্ম চেঞ্জ করে লম্বা একটা গোসল নিল রামি। ট্রাউজার পরে চুল না মুছেই অরুকে ভিডিও কল দিল। সাথে সাথে রিসিভ হলো। অরুর হাস্যোজ্জ্বল মুখখানি ভেসে উঠতেই বুকটা প্রশান্তিতে ভরে গেল। অরু শুরুতেই প্রশ্ন করলো, তোমার ছুটি হবে কবে? রামি চোখ ছোট ছোট করে বলল, মাত্র 2 দিন হলো ছুটি কাটিয়ে এসেছি। কি ব্যাপার? ডাক্তার সাহেবা দেখছি আমার বিরহে অসুস্থ হয়ে যাচ্ছে। ডাক্তারের এই অবস্থা হলে জনসাধারণের চিকিৎসা করবে কে? সত্যি তোমায় মিস করছি। মায়া মায়া মুখ, ডিম লাইটের মৃদু আলোতে অরুকে দেখে ঘোর লাগছে রামির। সে চোখ সরালো না, খুঁটিয়ে খুঁটিয়ে শুকনোভাবে পর্যবেক্ষণ করলো অরুকে। বেশ মোহনীয় লাগছে তাকে। রামি হঠাৎ করে ব্যস্ততা দেখিয়ে কল কেটে দিল। অরু বুঝতে পারলো না কিছুই, বরং তার রাগ হলো। সারাদিনে এখন একটু কথা বলার সুযোগ পেয়েছে, তার প্রেম নদীতে হাবুডুবু খাইয়ে দূরে পালাতে চাইছে। রামি ছুটি মঞ্জুরের জন্য মেইল করলো, তার ছুটি মঞ্জুর হলো না। মাত্র 2 দিন হলো ছুটি কাটিয়ে ডিউটিতে এসেছে। ছোট গোল করে দীর্ঘশ্বাস ছাড়লো রামি। জেনে শুনে এই প্রফেশনে এসেছে সে, তবুও মনে হচ্ছে বিয়ের পর হলে সে কখনোই এই প্রফেশনে আসতো না। অরুর স্নিগ্ধ মুখটা চোখের সামনে বারবার ভেসে ওঠে। এক হাতে কপালের দুপাশ চেপে ধরে রাখলো, চোখ মুখ শক্ত। সময় দেখে ডিউটির জন্য নিজেকে প্রস্তুত করে নিল। ইলেকশনের সময় যত ঘনিয়ে আসছে, রাজপথ ততই গরম হয়ে উঠছে। প্রতিদ্বন্দ্বীদের মাঝে তুমুল সংঘর্ষ। আজ পার্লামেন্ট ছোটখাটো একটা ব্যাপার নিয়ে তর্ক হলো, সেখান থেকে বেরিয়েই হাতাহাতি শুরু। তারপরই মারামারির সূত্রপাত। চাপাতি, রামদা, খুর বের করলো মিঠু আর এমদাদুল হক দুজনের ছেলেরা। কোপাকোপের মাঝে এমদাদুল হকের শরীরে আঘাত পড়ে। ক্ষিপ্ত হয়ে তার দলের ছেলেরা মিঠুর উপর পাল্টা আক্রমণ করে বসে। হাত আর পিঠে গভীর ক্ষত সৃষ্টি হয়। এখানেই শেষ নয়, এরপর মারামারি আরো মহামারী আকার ধারণ করে। দুদলেরই কয়েকজন নিহত হয়। তৎক্ষণাৎ মিঠু আর এমদাদুল হক দুজনেই হাসপাতালে ভর্তি করানো হয়। চারদিকে খবর ছড়িয়ে পড়েছে মিঠুর বাবা আজ একটা কাজে শহরের বাইরে আছেন। ওনার কাছে এ খবর পৌঁছে গিয়েছে, তিনি ছুটে আসছেন ছেলের কাছে।
বাড়ি থেকে অরু তরি কান্নাকাটি করে মাহমুদের সাথে হাসপাতালে এসে জড়ো হয়েছে। মিঠুর জ্ঞান নেই। মাহমুদ বলল, তোমরা দুজন বাসায় চলে যাও, এদিকটায় আমি আছি। তরি হেঁচকি তুলে কাঁদছে, বলল, আমি যাব না, কত করে বলি এসব ছেড়ে দে, আমার কথাই শোনে না। মাহমুদ নরম স্বরে বলল, এখানে থেকে কান্নাকাটি করে কি করবে? যদি তোমাদের প্রয়োজন পড়ে তখন আসতে পারবে। অরু কান্না থামিয়ে তরিকে বলল, আমি থাকছি, তুমি যাও, অমি রাতে কান্নাকাটি করবে। মাহমুদ বলল, তোমাদের কাউকেই থাকতে হবে না, ওর জ্ঞান ফিরতে দেরি আছে। শুধু শুধু বসে থেকে কি করবে? কোনো কাজ নেই, কাল আসতে পারবে। তরির বাবা এতক্ষণে পৌঁছে গিয়েছেন হাসপাতালে। হন্তদন্ত হয়ে রিসিপশন থেকে কেবিন নম্বর জেনে ছুটলেন ছেলের কেবিনের দিকে। অরু তরি বাবাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে আবারও হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। দু হাতে দু মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন বাবা, অথচ ওনার চোখেও পানি, ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মাহমুদ শান্ত স্বরে বলল, এভাবে কান্নাকাটি করো না, এটা হাসপাতাল, খারাপ দেখা যায়। বাবা ও অরু আর তরিকে বাসায় চলে যাওয়ার জন্য বোঝালেন। তরি কান্না মাখা গলায় বলল, আমি যাব না, মায়ের সময় আমি থাকতে পারিনি, আমি আর আমার মাকে জীবিত ফিরে পাইনি, আমার ভাইকে আমি হারাতে পারবো না। মাহমুদ খানিক বিরক্তি সুরে বলল, কেন অযথা নেতিবাচক চিন্তা ভাবনা করছো? অতঃপর ঠান্ডা গলায় বোঝালো, রাজনীতি করতে গেলে এসব হবেই, তোমাদের আরো শক্ত হতে হবে, এর চেয়েও কঠিন পরিস্থিতিতে শক্ত থাকতে হবে। ভেঙে পড়লে চলবে না তরি। শেষমেশ দু বোনকে বোঝাতে সক্ষম হলো শ্বশুর জামাই। তরির বাবা মাহমুদকে বললেন, তুমি বরং ওদের দিয়ে এসো, আমি থাকছি এখানে। মাহমুদ বিরক্তি করল না। অরু আর তরিকে বাসায় পৌঁছে দিয়েই সে আবার আসবে। বাড়িতে পৌঁছে দিয়ে আসার সময় ইরা রাতের জন্য দুজনের খাবার দিয়ে দিল। আগে থেকেই সে সব রেডি করে রেখেছিল। মাহমুদ খাবার নিয়ে আবারও বের হলো। অসহনীয় যন্ত্রণায় শরীর টনটন করে উঠছে। দাঁতে দাঁত পিষে হজম করে চলেছে সমস্ত ব্যথা, ছটফটিয়ে উঠছে যন্ত্রণায়। বিছানায় পিঠ লাগিয়ে শোয়া যাচ্ছে না। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় শরীর অনেকটাই দুর্বল, নিস্তেজ হয়ে আছে দেহ, চোখ মুখ কুঁচকে আছে। বাবা মিঠুর এই যন্ত্রণা দেখে নিজেই অস্থির হয়ে উঠলেন। কিছুতেই সন্তানের এমন করুণ পরিণতি তিনি মেনে নিতে পারছেন না। এজন্যই সবসময় একটু গোলাগুলির শব্দ পেলে দিশেহারা হয়ে ছেলেকে খুঁজতে বেরিয়ে যেতেন। তিনি অস্থির গলায় মাহমুদকে বললেন, ডাক্তার ডাকো বাবা, আমার ছেলে ব্যথা সহ্য করতে পারছে না। মাহমুদ চেয়ার টেনে শ্বশুরকে বসিয়ে দিল। গ্লাসে পানি ঢেলে এগিয়ে ধরল মুখের সামনে। ধীরস্থির ভাবে বলল, পানি পান করুন, ডাক্তার ওষুধ দিয়ে গিয়েছেন, ওনারা বলেই দিয়েছেন জ্ঞান ফিরলে ব্যথা বাড়বে। তারপর হাত ঘড়িতে সময় দেখল। রাত্রি 12টায় চেয়ে একটু বেশি সময়। মাহমুদ বলল, তরির বাবা জেদ ধরলেন তিনি কিছুতেই যাবেন না। মাহমুদ বলল, আপনি বাচ্চাদের মতো জেদ করবেন না বাবা, আপনার 3 সন্তানের মধ্যে আপনি ছাড়া আর কেউ নেই। বাবা মা বেঁচে থাকলে সন্তানের জন্য সবাই থাকে, সবার মায়া মমতা থাকে। বাবা মা পৃথিবীর বুক থেকে হারিয়ে গেলে সব দিক থেকে অবহেলা বেড়ে যায়। আপনার বিশ্রাম দরকার, আগে নিজেকে ঠিক রাখুন, তবেই না আপনার সন্তানদের আগলে রাখতে পারবেন। আমি ড্রাইভারকে কল দিচ্ছি, জেদ করবেন না। তরির বাবা চেয়ারে হেলান দিয়ে চোখের পাতা বন্ধ করে নিলেন। উপরে জেদ ধরলেও সত্যি শরীরটা আর কুলাচ্ছে না। বুকের ভেতর হারিয়ে ফেলা ত্রাস। তরির মা মারা যাওয়ার পূর্বে মাহমুদ একজন বড় ছেলের অভাব দূর করেছে। তরির বাবা আজ আবার উপলব্ধি করলেন মাহমুদ সেদিনের মতো আজও বড় ছেলের দায়িত্বে অব্যাহত আছে। মেয়ের জন্য সুপাত্র পেয়েছেন ভেবেই বুকটা প্রশান্তিতে ভরে উঠল। মাহমুদ লক্ষ্য করছে তরির বাবার শরীর মৃদু কাঁপছে। সে দ্রুত ড্রাইভারকে কল দিয়ে ওনাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দিলেন। মিঠুর খবর সুহার কানে যখন পৌঁছায় তখন রাত। বাড়ি থেকে মামা বের হতে দিলেন না, তাই সকালের আলো ফুটতেই ব্যস্ত হয়ে পড়ল মিঠুকে দেখতে যাওয়ার জন্য। তার ভেতরটা বিষ ব্যথায় মুচড়ে উঠছে। রাতটা কিভাবে কেটেছে একমাত্র সে আর আল্লাহ জানেন। মামা মন থেকে বিয়েতে মত দেননি। মিঠুর অবস্থার কথা শুনে বেশ হম্বিতম্বি করলেন তিনি। সুহা ঠিক করলো এবার সে লড়ে যাবে সব পরিস্থিতিতে।
মামা উল্টে যেতে চাইলেও সে বোঝাবে, প্রয়োজনে পায়ে পড়ে থাকবে মামার, তবুও মিঠুকে সে হারাতে দেবে না। মামিকে বলেই বাসা থেকে বের হলো সে। হাসপাতালে এখন ভিড় নেই বললেই চলে। সুহার পা চলছে না, তবুও টেনে নিয়ে ছুটে চলছে। কেবিনে ঢুকতেই মিঠুর পাশে অরুকে নজরে পড়ল। অরু একটু আগেই এসেছে। মিঠু মলিন চোখে তাকিয়ে আছে। কান্নারা দলা পাকিয়ে আসছে সুহার। ঢোক গিলে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করেও যেন আজ ব্যর্থ হচ্ছে। চেয়েও অনুভূতি লুকাতে পারছে না। সুহাকে দেখে অরু ভালো মন্দ জিজ্ঞেস করে বেরিয়ে গেল। ধীর পায়ে মিঠুর পাশে এসে চেয়ার টেনে বসলো সুহা। কিছু না বলে চুপচাপ বসে রইল। মিঠু ক্ষীণস্বরে শুধালো, কেমন আছেন? এই পর্যায়ে সুহার ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। বিচলিত হলো না মিঠু। তার ঠোঁটে নিস্তব্ধ গাঢ় হাসি। হাসি থামিয়ে চোখ মুখ সরল করলো। সুহার নত মুখের দিকে পলকহীন তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, কাছেন কেন সোহা? সুহা চোখ মুছে নিল ঝটপট। কাতর স্বরে অনুরোধ করলো, এসব ছেড়ে দিন না। মিঠু শান্ত হয়ে বলল, ছেড়ে দেব। সুহা যেন আশার আলো দেখতে পেল। দু চোখ জুড়ে রংধনুর মেলা। মিঠু আবারও বলল, মৃত্যুর পর 3টে জিনিস আমি মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না। 1 আমার পরিবার, 2 আপনি, 3 রাজনীতি। সুহা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। একটু আগের আশাটা চূর্ণ বিচূর্ণ হয়ে নিরাশায় পরিণত হলো। চোখ মুখ শক্ত করে বলল, বেশ, আপনি যদি রাজনীতি না ছাড়েন তবে আমি দূরে কোথাও চলে যাব। মিঠু অল্প হেসে বলল, তার আগে আপনাকে বন্দি করার বন্দোবস্ত করব। সুহা হাল ছেড়ে দিল। এখন আর কঠিন হয়েও থাকতে পারে না। চোখ দুটো জলে টইটম্বুর হয়ে এলো। ঠোঁট ভেঙে কান্না আসছে তার। মিঠুর হাতের ক্ষতস্থানে আলতোভাবে হাত ছুঁয়ে দিল। প্রথম নিচ থেকে মিঠুকে স্পর্শ করেছে। সুহার চমক কাটলো। মিঠুর মুখে ব্যথাসূচক আহ শব্দ শুনে ঝট করে হাত সরিয়ে অপরাধী স্বরে বারবার ক্ষমা চাইলো। সরি সরি সরি, আমি ইচ্ছে করে ব্যথা দেইনি। মিঠু চোখ মুখ কুঁচকে নিল ব্যথায়। ব্যথা হজম করে সুহার কথায় কপাল শিথিল করলো। গম্ভীর স্বরে বলল, ইচ্ছে করে দিয়েছেন ব্যথা, তাই না? এর শোধ আমি হিসেব করে নেব। তবে আমার শাস্তি দেওয়ার ধরন কিন্তু ভিন্ন। নিজেকে প্রস্তুত করুন। বলেই মিটিমিটি হাসলো মিঠু। সাথে যেন চোখ দুটো হাসছে। সুহা ঢোক গিলে আর একটু জড়সড়ে হয়ে বসলো। প্রথমে অপরাধবোধ থাকলেও পরক্ষণে লজ্জা পেল বেশ। মিঠু বেশ উপভোগ করছে সুহার এমন পরিণতি। করুণ চোখে মিঠুর দিকে তাকালো সুহা। দরজায় দুবার নক করলো অরু। আসবো? মিঠু বলার পূর্বেই সুহা তড়িঘড়ি করে বলল, এসো এসো। তাকে অস্বস্তি থেকে বাঁচানোর জন্য মনে মনে কয়েকবার কৃতজ্ঞতা জানানো শেষ অরুকে। মিঠু ইশারায় বোঝালো, পরে দেখে নেব। সুহা আপাতত ভাবলেসহীন রইল। অরু এসে ফোন বাড়িয়ে দিল মিঠুর দিকে। রামি কথা বলতে চাচ্ছে। সে সকালেই খবর পেয়েছে। ডিউটি থেকে ফিরে অরুর মেসেজ চেক করতেই এমন একটা দুর্ঘটনার খবর জানতে পারলো। সুহা অরুকে নিয়ে বেরিয়ে গেল। রামি আর মিঠুর মাঝে অনেকক্ষণ আলাপ চলল। অরু আসার পর মাহমুদ বাড়ি গিয়েছে। কথা শেষ করে মিঠু ডাকলো অরুকে। ফোন বাড়িয়ে দিয়ে বলল, নে কথা বল। অরু ফোন হাতে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সকালের মিষ্টি রোদ শরীরে এসে পড়ছে। খানিকটা উষ্ণতা পেয়ে মন চনমনে হয়ে উঠছে অরুর। রামি নির্বিশেষে তাকিয়ে থেকে বলল, চোখ মুখের কি অবস্থা করেছিস? মিঠুটাকে ধরে বুড়ি গঙ্গায় চুবানো উচিত। ওর জন্যই আমার বুক খেতে কেটে পুকুর বানিয়েছে। কোথায় আমি সহ আমার 14 গোষ্ঠী সাঁতার কাটতে পারবে? বাড়ি এসে ওকে একটা গণধোলাই দিতে হবে দেখছি। অরু খেপে গেল। আমার ভাইকে নিয়ে আর একটাও কথা বলবে না। তুমি আমার ভাইকে ধোলাই দেবে আর আমি বসে বসে দেখবো? রামি বলল, হয়েছে, আমাকেও মেরে হাসপাতালে শুইয়ে রাখিস। এখন চুপচাপ ভালো মেয়ের মতো খেয়ে নিবি। ভাইয়া খাবার নিয়ে আসছে। অরু বাধ্য মেয়ের মতো বলল, আচ্ছা, তুমি খেয়েছো? না, একটু পর খাবো, তুই খেয়ে নে। বেশি চিন্তা করিস না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। মিঠু দ্রুত সুস্থ হয়ে উঠবে। কোনো কিছু প্রয়োজন হলে তোর বের হওয়ার দরকার নেই, ভাইয়াকে বললেই এনে দেবে। অরু ছোট করে বলল, ডিউটি থেকে এসছো, তুমি খেয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নাও, পরে কথা বলবো।
গভীর ক্ষত শুকাতে বেশ সময় লাগবে। মিঠুকে দীর্ঘদিন রেস্টে থাকার কথা বলা হলেও সে সবার কথা শুনতে নারাজ। বাসায় আসার পর থেকে কয়েকবার বেরোনোর চেষ্টা করেছে। বাবা বলে দিয়েছেন